বয়সী তরুণ মহিলারা, তাদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছে। এবং ওই যে বললাম আপনাকে আমি যে এই যে নারী নীতিমালা, একটা আমাদের উন্নয়ন নারী নীতিমালা চালু হয়েছে, এটি নারীদের কিভাবে উন্নয়ন করা যায়, সচেতন করা যায়, পাওয়ার শেয়ারিং এ কিভাবে তাদেরকে আনা যায়, এই নিয়ে কত নীতিমালা সরকার তৈরি করেছিল। এটা আওয়ামী লীগ, এর আগের আওয়ামী লীগের গভর্নমেন্ট হয়েছিল, তখন কেবল স্ট্রাকচারটা তৈরি হয়েছিল। আর বিএনপি আমলে এটা শেলফে থাকে, তত্ত্বাবধায়ক সরকার এসে এই তারা 3-4-5-6 মাস আগে এটিকে আবার পুনঃপ্রবর্তন করেছে। কিন্তু এর বিরুদ্ধে কি বলে মৌলবাদীদের প্রতিক্রিয়াটা ভয়ানক হয়েছিল। তারা সারা দেশব্যাপী মসজিদ ভিত্তিক আন্দোলন করে তোলার চেষ্টা করেছিল এবং তারা বলেছে যে এই নারী উন্নয়ন নীতিমালাটা হচ্ছে শরিয়া বিরোধী। কিন্তু নারীরা কিন্তু এটা শরিয়া বিরোধী হলো কি হলো না সেই প্রশ্ন তারা আসে নাই। তারা দেখছে যে এই নীতিমালার ফলে আমার উন্নতি কতটা হবে, আমার ক্ষমতায়নের জায়গাটা কত দূর এগোবে, আমার শিক্ষার জায়গাটা, আমার কর্মসংস্থানের জায়গাটা, এবং এইগুলো নারী সংস্থাগুলো এবং অন্যান্য সিভিল সোসাইটির যেসব নারী বিষয়ক সিভিল সোসাইটি, তারা কিন্তু বিপুলভাবে এটাকে এগিয়ে নিচ্ছে। পরে এই ভোটের আগে এই নারীদের মধ্যে একটা বিপুল জাগরণ এসেছে এবং তারা বুঝতে পেরেছে যে গ্র্যান্ড অ্যালায়েন্সের মধ্যেই তাদের কিছু আশা ভরসা স্থান আছে, বিএনপির প্রতি তারা খুব একটা আস্থা রাখতে পারেনি। সেই জন্য আমার মনে হয় বিপুল সংখ্যক মহিলা এবার এই গ্র্যান্ড অ্যালায়েন্সের দিকেই ভোট দিয়েছে। প্রফেসর, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, তো আপনার কি মনে হয় যে নারীর ক্ষমতায়নের যে ব্যাপারটা নিয়ে এতক্ষণ আপনি আলোচনা করলেন, আওয়ামী লীগ এর মহাজোট কি সেই সম্মান রাখতে পারবে? কারণ আমি লক্ষ্য করলাম যে 300 জন এমপির মধ্যে মোটে 19 জন হচ্ছেন মহিলা এবারে নির্বাচিত। তো সেটা সংখ্যা তত্ত্বের বিচারে বাংলাদেশে এই মুহূর্তে মহিলা এমপির সংখ্যা আমি লক্ষ্য করলাম 19 জন। আমি এটা প্রথম আলো তথ্য থেকে বলছি। সেটা সংখ্যার বিচারে বোধহয় 7% বা 8% হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণত নারীর ক্ষমতায়ন হতে গেলে আমি যেটা বুঝি বিভিন্ন সংখ্যা তত্ত্ব থেকে, সাধারণত 30% মতো একটা দেশে থাকা উচিত মিনিমাম এমপি লেভেলে, বা কমপক্ষে 30%। ভারতবর্ষে এটা নিয়ে বিল আনার চেষ্টা হয়েছে। তো যেগুলো স্থানীয় পর্যায়ে যে বিলগুলো, যেমন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে বিল চালু করা সম্ভব হয়েছে, কিন্তু এমপি লেভেলে মানে ফেডারেল বা স্টেট লেভেলে আমরা এটা চালু করতে পারিনি, এবং সেক্ষেত্রে এই প্রতিক্রিয়াশীল শক্তিগুলো বাধা দিয়েছে। তো আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এই নারীর ক্ষমতায়নটাকে এই আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবে? অন্তত তারা 30% না হোক 20% কোটা মহিলাদের জন্য চালু করতে পারবে রাজনীতিতে? আমার মনে হয় যে ওরা আওয়ামী লীগের ওই মহিলা যেসব নেত্রী আছেন তারা কিন্তু খুব ডেডিকেটেড এবং পাওয়ারফুল। যেমন মতিয়া চৌধুরী বলুন, আরো দু একজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এরা খুব পাওয়ারফুল এবং খুবই লিবারাল অ্যাটিটিউডের রাজনীতির সঙ্গে ওরা অভ্যস্ত। এদেরকে অতীত যদি দেখা যায়, বিশেষ করে আরেকজনের নাম বলে যে ডক্টর দীপা মনি বলে এক মহিলা আছেন, শি ইজ ইয়াং, এবং আই এম ভেরি মাচ ইমপ্রেসড উইথ হার ডেলিভারেশন এন্ড তার যে ডেপথ অফ নলেজ। এই এরা 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 যদি প্রাইম মিনিস্টার যদি শেখ হাসিনা হন, তাকে যদি ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে নিশ্চয়ই কিছুটা উন্নতি হবে বলে মনে হয়। আমরা তো নারীদের ব্যাপারে আমরা, তারপরে নারী সমিতিগুলি, অর্গানাইজেশনগুলি বারবার বলেছিল যে এবার অন্তত আপনারা 30% নমিনেশন দেন, কিন্তু সেটা কার্যত হয়নি এই নানান সমীকরণের কারণে। আরেকটা দিক আপনাকে পয়েন্ট আউট করবো, যেটা আপনি নিজে তুললেন না। এবার কিন্তু এই যে ভোটের ফলে আমি যেসব জায়গাগুলো মনিটর করেছি এই ঢাকা থেকে, তার আগে তবে প্রায় সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি মাইনরিটি ইস্যু নিয়ে। এবার একটা জিনিস দেখা গেল যে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে এই আওয়ামী লীগ জেতার ফলে তাদের কি লাভ হবে অলাভ হবে সেইটা তারা এখন বিবেচনায় আনছে না। বলে যে স্যার, আমরা দুঃশাসন থেকে বেঁচেছি, আমাদের উপরে যে অত্যাচারের যে স্টিম রোলারটা হচ্ছিল এইটা আশা করি আর হবে না। এটাকে একটা সাই অফ রিলিফ বলতে পারেন। আর এবার মাইনরিটি গতবারের তুলনায় অনেক বেশি, বলবো যে যদিও আমাদের কাছে আরো বেশি হলে ভালো হতো। এবার মাইনরিটি সংখ্যা 300 আসনের মধ্যে আমি গুনে টুনে দেখেছি যে 15 জন ইলেক্টেড হয়েছে।
তার মধ্যে হ্যাঁ 15 সংখ্যানুপাতে তো ঠিকই আছে তাহলে মোটামুটি। হ্যাঁ সংখ্যা অনুপাতে কি সেটা কম হলো? মানে 15 জন মানে তো 5% হচ্ছে। বাংলাদেশে মাইনরিটি সংখ্যা কত এখন? 12%। এটা হওয়া উচিত ছিল 20%। আমরা বহুবার এদের সাথে দেন দরবারও করেছি। ওরা মানে আওয়ামী লীগের এবং বামপন্থীদের সাথে আমরা বসেওছি অনেকবার, কিন্তু তারা একটাই বলে যে স্যার আমরা যদি হিন্দু ওইভাবে দেই, আপনারা তো জানেন যে আমাদের মুসলিম ভোটাররা এখনো সেই অত উপরের লেভেলে উঠে আসে নাই যে তারা ওই মানে সেকুলার ওয়েতে চিন্তা করে একটা ভোট নন মুসলিমকে দেবে। তারা হয়তো ওই তখন ওই ধানের শেষ পিস বলে যেত তো মুসলমান হতো হিন্দু ওকেই ভোট দেয়। আর অনেক সময় খুব যোগ্য প্রার্থীও পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এটাও আমাদের মধ্যে বিবেচনায় আনতে হবে। আমার তো মনে হয় যে মেয়েদের জন্য কোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো ধর্মের চেয়েও। হ্যাঁ আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা আমি এখনো টাচ করিনি, সেটা হলো যে কৃষকদের কি ভূমিকা ছিল? কারণ এর আগে আমরা দেখেছি যে বিএনপি সরকারের আমলে বিদ্যুতের কারণে কানসাটে কৃষকদের উপর গুলি চলেছে। এই ঘটনা অ্যাকচুয়ালি ভারতেও হয়েছে, রাজস্থানে কৃষকদের উপর গুলি চলা, সেখানেও বিজেপি গভর্নমেন্ট উল্টে গেছে। এই কৃষকদের মধ্যে যে জনক্ষোভ, সেটা আপনি কিরকম আপনার মনে হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে? কৃষকদের তো একটা তো বিদ্যুতের উপরে দেখেছেন বিক্ষিপ্ত জায়গাতে হয়েছে, তবে তাদের সবচেয়ে যেটি বড় বিক্ষোভের জায়গাটা হলো ওদের মানে তাদের ক্রয়ের সীমার মধ্যে কি বলে সার সরবরাহটা প্রথমত হচ্ছে ক্রয় সীমার মধ্যে থাকাটা, দ্বিতীয়টা হচ্ছে এইটি কৃষক সমাজকে বাই অ্যান্ড লার্জ বিক্ষুব্ধ করেছে এবং বিএনপির পতনের এটাও একটা কারণ। আর তারপরে যে ডিস্ট্রিবিউশন ব্যবস্থাটা, প্রচুর সার আছে কিন্তু বন্টন বৈষম্য বা বন্টন অব্যবস্থার কারণে ঠিক কৃষকের হাতে গিয়ে যথাসময়ে সার পৌঁছাচ্ছে না। যখন সারটা এলো তখন দেখা গেল যে তার সেই সারের আর প্রয়োজন নেই। আমাদের কৃষি মন্ত্রী যে আওয়ামী লীগের আমলে ছিলেন বেগম মতিয়া চৌধুরী, তিনি এই সমস্যাগুলো খুবই অভিজ্ঞ ওয়াকিবহাল, তিনি জানেন এবং আমার মনে হয় তিনি এই সমস্যাগুলো দিকে আওয়ামী লীগের নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করে কৃষকদের মধ্যে আর কৃষকদের মধ্যে এখন অনেক গণসচেতনা বেড়েছে এবং এই যে আমরা যদি মনে করি যে কৃষকরা কিছু বোঝে না, রাজনীতির অজ্ঞান বা তার যেসব জ্ঞান লাগে কোন সময় কোন বীজ ফেলতে হবে, কোন মরশুমে আর কোন জায়গায় কোন সার দিতে হবে, কখন দিতে হবে, এগুলো সম্পর্কে তারা কিন্তু এখন অনেক বেশি সচেতন এবং তার ফলে আমাদের যে কৃষক সমাজ মোটামুটি এখন বেশ সচেতন সমাজ। প্রফেসর, এই মুহূর্তে বাংলাদেশে খাদ্যের যে সংকট চলছে, আমি ইউএন এর রিপোর্ট থেকে বলছি বাংলাদেশে প্রতি 6 মাসে আরো 2% করে লোক অর্ধাহারের দিকে এগিয়ে যাচ্ছে। মানে যারা পূর্ণ খেতে পারতো, খাদ্যদ্রব্যের দাম বাড়ার জন্য এবং অ্যাকচুয়াল ক্রয় ক্ষমতা কমার জন্য বাংলাদেশে অ্যাকচুয়ালি অর্ধভুক্তদের সংখ্যা বাড়ছে। তো পেটের এই যে ক্ষোভ, এইটা এই ইলেকশনে কিরকম প্রভাব ফেলেছে বলে আপনার মনে হয়? এটি তো অনেকখানি সরাসরি না হলেও এটি অপ্রত্যক্ষভাবে তো প্রভাব ফেলেছে। কেননা এই যে দীর্ঘদিন ধরে আমরা বলছিলাম, কৃষক দলগুলো বলছিল, শ্রমিক দল বলছিল যে বিএনপির আমলে বিশেষ করে এবং সেটি কন্টিনিউ করেছে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও, যে একটা আন্ডারগ্রাউন্ড স্লো একটা দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। অর্ধ পেটা খেয়ে আছে বা অল্প খাওয়ার খেয়ে আছে বা একবেলা খেয়ে আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এইটি বিএনপি সরকার আমলে আনে নাই। তার ফলে একটা চাপা ক্ষোভ কৃষকদের মধ্যে ছিল বা সাধারণ মানুষের মধ্যে ছিল। আমি তো বলছি সামগ্রিকভাবে এই যে পুঞ্জীভূত গত 7 বছরের যে বেদনা, এটিরই একটা প্রচন্ড বিস্ফোরণ আকারে এবার দেখা দিয়েছে। তার ফলে আমরা অতীতের সমস্ত রেকর্ডকে এইবার গ্র্যান্ড অ্যালায়েন্স অতিক্রম করে গেছে। এত বিপুল সংখ্যায় কোনো, আমি জানি না ইন্ডিয়াতেও কোনো সময় হয়েছে কিনা। এটা হয়েছে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উনি 420টা সিট পেয়েছিলেন 500টার মধ্যে, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আমার ভয়টাও বেশি
ভয় হচ্ছে একটা পার্টি যখন ওইরকম বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় তখন আমি দেখেছি যে তাদের একটা স্বেচ্ছাচারী হয়ে ওঠার প্রবণতা থাকে। এবং আপনার কি মনে হয় না যে বেসিক্যালি আমি তো দেখলাম যে ইলেকশনের দিন রাত্রি থেকে যেদিন থেকে নিউজে জেতার খবর বেরিয়েছে সেদিন থেকে কিছু বিএনপির লোকেদের উপর অত্যাচার লুটপাটের সংবাদ এসছে, এই স্বেচ্ছাচার হওয়াটার কি ভয় আছে?